ভাবুন তো, একটা সম্পূর্ণ দেশ, এশিয়ার ষষ্ঠ বৃহত্তম, কয়েক হাজার বছরের ইতিহাস, কিন্তু বর্তমান পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে ভবিষ্যতে ইরান পৃথিবীর মানচিত্র থেকেই প্রায় হারিয়ে যেতে পারে। Iran's capital is facing its worst drought in recorded history. The president warns the only option may be to evacuate Tehran. Now, Iran has exhausted its 1,000 years worth water reserve in just 3 decades. Most of the 250 billion cubic meters of water in the country's aquifers has been used. Environment experts have warned that this depletion could pose significant threats to biosecurity. Iran is described as facing water bankruptcy. What started as a slow-burning problem has now turned into a full-blown crisis. Tehran, home to more than 10 million people, could fail to meet the demand for water within weeks. No city has... অবাক হব না যদি দেখি যে পরবর্তী এক দশকে আফগানিস্তান, ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো জলের জন্য নিজেদের মধ্যে মারামারি করছে। এটা কোনো বাড়িয়ে বলা কথা নয় বা নাটকীয় কোনো প্রতিবেদন পেশ করবার চেষ্টাও নয়, কোনো পশ্চিমের প্রোপাগান্ডা তো নয়ই। ইরানেরই বিভিন্ন রিসার্চে, নিউজে এই তথ্য বেরিয়ে এসেছে। বাস্তবেই ইরানের জল সংকট খুব দ্রুত তাদের অস্তিত্বের সংকটের চেহারা নিচ্ছে। ইসরায়েল বা আমেরিকার সঙ্গে যুদ্ধে নয়, অথবা পরমাণু বোমার আঘাতে নয়, ইরান আক্ষরিক অর্থে ভেঙে পড়ার মুখে। কারণ ইরান শুধু যে জল সংকটে ভুগছে তাই নয়, মাটির তলাতে যেই জল রয়েছে সেই জল খুব দ্রুত নিঃশেষ হয়ে যাওয়ার জন্য ইরানের বিস্তৃত অঞ্চলের মাটি খুব মারাত্মকভাবে নিচে ডেবে যাচ্ছে। শহরের বড় বড় বাড়ি, ব্রিজ ইত্যাদির ভিত্তি আলগা হয়ে যাচ্ছে, মাটি ধসে গিয়ে সেখানে বড় বড় সিঙ্কহোল তৈরি হচ্ছে। গত গ্রীষ্মের সময় ওয়াটার ক্রাইসিস একটা চূড়ান্ত আকার ধারণ করেছিল। সামনেই আসছে আরেকটা গ্রীষ্মকাল, যে ওয়াটার রিজার্ভায়ারগুলো আছে সেগুলো সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পথে। অনেক জায়গায় কূপই ভেঙে পড়েছে, জলের কলগুলো দিনের অর্ধেক সময় জল বলতে কিছু থাকে না। ওখানে সরকারি মিডিয়া বলছে যে তেহরান শহরের 1 কোটি নিবাসীর ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি এমন একটা জায়গাতে পৌঁছবে যেখানে তাদের কোনো পানীয় বলতে কিছু থাকবে না, আর জলের অভাবে পাওয়ার জেনারেশন ইউনিটগুলো কাজ করবে না। এমনিতেই আমেরিকা আর ইসরায়েলের লাগাতার আক্রমণে ইরানের পাওয়ার জেনারেশন ইউনিটগুলো প্রায় ভেঙেই পড়েছে, তাই এয়ার কন্ডিশন, ফ্যান কিছুই কাজ করবে না। ইরানিয়ানদের বলতে গেলে তৃষ্ণার্ত হয়ে গরমে সেদ্ধ হতে হবে। গত বছর অর্থাৎ 2025-এর অক্টোবরে ওদের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন যে ইরানের এই জলের সমস্যা সমাধান করতে যে পারবে তাকে $1 বিলিয়ন তোমান অর্থাৎ $10 কোটি দেওয়া হবে। সমস্যার সমাধান এখনও কেউ করে উঠতে পারেনি, কিন্তু এতে বোঝা যাচ্ছে যে সরকার নিজের অপদার্থতাকে স্বীকারও করে নিচ্ছে, সাথে নিজেদের অসহায়তাকেও। প্রেসিডেন্ট নাকি ব্যাপারটা তখনকার শীর্ষ নেতা আলী খামেনেইকে জানিয়েছিলেন। তার জন্য তিনি যথেষ্ট সমালোচিত হয়েছিলেন, কারণ ইহুদিদের ধ্বংস করা ছাড়া আর কোনো কিছু নিয়ে ভাবার মতো সময় ওদের নেতাদের তো কখনোই নেই। কিন্তু পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে সরকার পর্যন্ত দেশের রাজধানী তেহরান থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে। পুরো ইরানে প্রায় 31,000 বর্গ কিলোমিটার, আবার বলছি 31,000 বর্গ কিলোমিটার জমি প্রতি বছরে কয়েক মিলিমিটার করে নিচে নেমে যাচ্ছে। কিন্তু তেহরানের অবস্থা আরও ভয়াবহ, সেখানে বছরে প্রায় 13 সেন্টিমিটার করে মাটির নিচে বসে যাচ্ছে এক বছরে, মানে প্রায় ½ ফুট করে মাটির নিচে ডেবে যাচ্ছে তেহরান শহর। এর প্রধান কারণ হলো অতিরিক্ত ভূগর্ভস্থ জলের উত্তোলন, যার ফলে শহরের নিচে থাকা জলের স্তর দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই জলের স্তরকে পুনরায় ভরাট করা কখনোই সম্ভব নয়। ইরান বস্তুত একটা শুকনো পাহাড়ি দেশ। প্রশ্ন হতে পারে এই সমস্যা তো পৃথিবীর অনেক দেশেই হওয়া উচিত ছিল, আর ইরান তো একটা খুবই পুরনো দেশ, তাহলে এই সমস্যা আজ হঠাৎ দেখা দিচ্ছে কেন? কারণ এই সমস্যাটা গত 100 বছর ধরে মানুষের তৈরি। ইরানের যে সভ্যতা ছিল তা এই ভৌগোলিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছিল। হাজার বছর ধরে ইরান ছিল সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু, আর ভারতীয় সংস্কৃতির সঙ্গে এর যোগাযোগ ছিল অচ্ছেদ্য। কিন্তু ইরানের সেই সভ্যতাকে ধুয়ে মুছে ফেলে একটা নতুন রূপ নেয় আজকের ইরান। এখন থেকে
মোটামুটি 100 বছর আগে। তারই ফলস্বরূপ আজ ইরান আক্ষরিক অর্থে ডুবতে চলেছে মাটির গভীরে। এই ব্যাপারে যা তথ্য দেব সব অথেন্টিক সোর্স থেকে নেওয়া, কোনো অতিরঞ্জিত নয়। আপনি এখনও যখন এই ভিডিওটা দেখছেন, তার মানে এই ধরনের ভিন্ন স্বাদের প্রতিবেদন আপনারও ভালো লাগে। সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভারতীয় দর্শনে বলা হয়েছে একজন মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, বাস করে তার নিজের মধ্যে। অহংকার, হিংসে এইগুলো হলো সেই শত্রু। বাইরের শত্রুকে নিকেশ করতে গিয়ে নিজের ভেতরে যে আমরা অদৃশ্য শত্রুকে বানিয়ে ফেলি, সেটাই আমাদের একদিনকে ধ্বংসের পথে নিয়ে যায়। আর এটা যেমন একজন মানুষের ক্ষেত্রে সত্যি, তেমন একটা জাতির ক্ষেত্রেও সত্যি। 1000 বছর আগে ইরানের লোকজনরা কানাত নামে ভূগর্ভস্থ জলপথ তৈরি করেছিল, যা মরুভূমির মধ্যেও কৃষিকাজ ও বসতি টিকিয়ে রাখতে সাহায্য করত। খুব বৈজ্ঞানিক এই পদ্ধতি, এইভাবে টিকেছিল 1000 বছরের সভ্যতা। আজ এই কানাতগুলো নষ্ট হয়ে গেছে। উর্মিয়া হ্রদ এক সময়তে ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হ্রদ, কিন্তু এর জল সরিয়ে নেওয়া এবং বাঁধ নির্মাণের কারণে এটি প্রায় সম্পূর্ণ শুকিয়ে গেছে। 2000 থেকে 2015 সালের মধ্যে ইরানের জলের স্তর 5 মিটার কমে গেছে, যেটা প্রায় একটা শাড়ির দৈর্ঘ্যের সমান। এটা একটা ক্যাটাস্ট্রফির শেষ পর্যায়ে বলা যেতে পারে। হ্রদের আয়তন 80% কমে গেছে গত 10 বছরে। চাষের জল পাইপলাইন দিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় যেখানে কারখানা রয়েছে, তাই বিক্ষোভে কৃষকরা জলের পাইপলাইন ভেঙে দিয়েছে এবং পুলিশের সঙ্গে লাগাতার সংঘর্ষ হয়েছে। 1925-এর 22শে ডিসেম্বরে ইরানের বুকে পাহলভি রাজবংশ স্থাপিত হয়, অর্থাৎ বলতে গেলে ঠিক 100 বছর আগের ঘটনা। 1979-তে রাজবংশের পতন ঘটে, ইসলামিক রিপাবলিক অফ ইরানের জন্ম। এই দুই সরকারের সময় ইরান বলতে গেলে নিজের কবর নিজে খুঁড়েছে। এমন অবস্থা হয়েছে যে ইরানের হরমুজ প্রদেশে তাদের রাজধানীকে স্থানান্তরিত করার কথা ভাবছিল ইরানের সরকার। এই জায়গাটা কোথায়? যেই হরমুজ প্রণালীর কথা আমরা এখন সর্বক্ষণ শুনছি, ইরান এখন যেটাকে আটকে রেখেছে, সেই হরমুজ প্রণালীর সংলগ্ন ইরানের যে প্রদেশ, সেটাই হলো হরমুজ প্রদেশ। জায়গাটা দুবাইয়ের একদম উল্টো দিকে। জায়গাটা সমুদ্রের কাছে বলে ইরান ভেবেছিল যে তাদের রাজধানী ওই অঞ্চলে সরিয়ে নিয়ে যাবে। বর্তমানে ইরানের বড় শহরগুলো যেমন তেহরান, কারাস, কাজভিন ইত্যাদি সবই ইরানের উত্তর বা উত্তর পশ্চিমের দিকে। অতিরিক্ত জনসংখ্যার চাপে আর সবুজের দ্রুত অবলুপ্তির ফলে এই সব জায়গা বলতে গেলে মরুভূমিতে পরিণত হয়েছে। সবুজের ঘাটতি হওয়ার কারণে কয়েক দশক আগে যেখানে গড়ে 260 মিলিমিটার বৃষ্টি হতো, এখন সেখানে 100 মিলিমিটারের নিচে বৃষ্টি হচ্ছে। 2025-এ এই গড় বৃষ্টিপাত 80% কমে এসেছে। 2026-এর প্রেডিকশন যে এই বৃষ্টিপাত আরও কমবে। ইরানে গত 10 বছরে টানা খরা চলছে। আপনাদের সামনে দেখাচ্ছি যে আজ থেকে বেশ কিছু দশক আগেও ইরানের যে কৃষি জমি ছিল, আজ ওদের মাফিয়া রাজের হাতে পড়ে সব শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। বলতে গেলে পৃথিবীর বৃহত্তম মানুষের হাতে তৈরি মরুভূমি হলো আজকের ইরান, যার জন্য দায়ী ইরানের সরকার, যেটা বলতে গেলে পৃথিবীর সবচেয়ে নির্মম, দুর্নীতিগ্রস্ত আর অপদার্থ সরকারের মধ্যে একটা, যার ফলশ্রুতিতে আজ প্রকৃতির অভিশাপের মুখোমুখি ইরান। 1925-এ পল্লবী রাজবংশ ক্ষমতায় আসার সাথে সাথে শুরু হলো দ্রুত গতিতে আধুনিকীকরণ। এর জন্য কি দরকার? কংক্রিট, সিমেন্ট, স্টিল, পেট্রোকেমিক্যাল ইত্যাদি, যেগুলোতে দরকার বিপুল পরিমাণ জলের। এই সব ইন্ডাস্ট্রিগুলো কোথায় বানানো হলো? যেখানে জলের অভাব। মাটির নিচে ড্রিল করে ভূগর্ভস্থ জল বের করে আনা শুরু হলো। তৈরি হলো বড় বড় বাড়ি, রাস্তাঘাট, কারখানা। এই পল্লবী রাজাদের জনসমর্থন খুব বেশি কিন্তু ছিল না। পশ্চিমের দাক্ষিণ্যে এই সরকার চলছিল, তাই জনগণকে খুশি রাখতে আর সাথে পশ্চিমের প্রভুদেরকে খুশি রাখতেও পল্লবীদের দরকার ছিল আধুনিকীকরণ। ইরানের যে তেলের খনিগুলো ছিল সেগুলো চালাতো পশ্চিমের কোম্পানিগুলো। মোহাম্মদ রেজা পল্লবী 1949-এ আমেরিকার লাস ভেগাসে যান, মরুভূমির মাঝে আমোদ প্রমোদের কেন্দ্র। তারই কাছাকাছি আছে হুভার ড্যাম। পল্লবী একদম চমৎকৃত হয়ে যান।
দেশে ফিরে এসে দিকে দিকে বাঁধ বানাতে শুরু করেন। ধারণা হয়েছিল যে আমেরিকার প্রযুক্তির কল্যাণে আজ কোনো কিছুই অসম্ভব নয়। আমেরিকার রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান তার 4 পয়েন্ট প্ল্যানের মোতাবেক ইরানকে সমস্ত ধরনের সাহায্য করতে লাগলো আমেরিকার প্রযুক্তি দিয়ে। আমেরিকার ইঞ্জিনিয়ারদের পাঠানো হলো এখানে ইরিগেশন সিস্টেম, ড্রিলিং সিস্টেম তৈরি করার জন্য। সেই শুরু ভূগর্ভস্থ জলের অপসারণ। শুধু তাই নয়, জমিতে কার্পাস তুলোর মতো ক্যাশ ক্রপস, মানে যেগুলোতে বেশি উপার্জন হয় সেই ধরনের কৃষি বস্তুর বেশি চাষ করা হতে লাগলো। সমস্ত শস্যের মধ্যে কার্পাস তুলোতে সবচেয়ে বেশি জলের প্রয়োজন হয়। ওই যে পুরনো কানাত সিস্টেমের কথা বলেছিলাম শুরুতে, যেগুলো ছিল আন্ডারগ্রাউন্ড ওয়াটারওয়েজ, যা ইরানকে হাজার বছর ধরে টিকিয়ে রেখেছিল, সেগুলো অবহেলাতে নষ্ট হতে লাগলো। ভূগর্ভস্থ জল টেনে বের করে নেওয়ার ফলে এই কানাতগুলো শুকিয়ে গেল। অর্থাৎ এই পল্লবী শাসকরা আধুনিকীকরণের নামে যেটা করেছে সেটা হলো প্রাকৃতিক জলের সীমাবদ্ধতাকে কোনো গুরুত্বই না দেওয়া। এরপর এলো 1979 গণ অভ্যুত্থান, এর সাথে সাথে এলো পশ্চিমের স্যাংশন। তাই খামেনির কাছে চ্যালেঞ্জ ছিল যে কিভাবে পুরোপুরি স্বনির্ভর হওয়া যায়। ইরান রিভলিউশনারি গার্ড মানে IRGCর হাতে ছিল ইনফ্রাস্ট্রাকচার, ওয়াটার ম্যানেজমেন্টের দায়িত্ব। খাতাম আল আনবিয়া হলো IRGCর অধীনে কনস্ট্রাকশন আর্ম। ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসোর্স ম্যানেজমেন্টের জন্য বানানো হলো IWPCO। সাথে তৈরি হলো মাহাবঘটস নামের একটা কনসাল্টিং ফার্ম। এই 3 অর্গানাইজেশন মিলে ওয়াটার মাফিয়া তৈরি করলো। অর্থাৎ IWPCO নিজের ইচ্ছে মতো প্রজেক্ট কমিশন করত, মাহাবঘট সেই প্রজেক্টগুলো খাতাম আল আনবিয়ার হয়ে লবি করত, আর $1 মিলিয়ন প্রজেক্ট এই খাতাম আল আনবিয়া বা বকলমে IRGC পেয়ে যেত। কেউ এই মাফিয়ার বিরোধিতা করলে তাকে খাতাম বা গুম করে দেওয়া হতো। পশ্চিমের ফেলে দেওয়া টেকনোলজি ব্যবহার করে পরিবেশের উপর প্রভাবকে কোনো তোয়াক্কা না করে যত্রতত্র বাঁধ বানানো শুরু হলো। প্রথমে যে বাজেট থাকতো তার 3 গুণ খরচ হতো এই প্রজেক্টগুলোতে। দুর্নীতিবাজ IRGCর লোকজন টাকার কুমির হয়ে উঠল। 1979 গণ অভ্যুত্থানের আগে সারা ইরানে ছিল 14টি বড় বাঁধ আর 80,000-এর কম কূপ। কিন্তু কয়েক দশকের মধ্যেই শত শত বাঁধ নির্মাণ করা হয় এবং কূপের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। পৃথিবীর 3য় বৃহত্তম বাঁধ নির্মাতা হয়ে উঠল এই ইরান। এর ফলে কি হলো? নদীগুলো শুকিয়ে গেল। 25% বাঁধও আজ কাজ করছে না। চাষের জমি আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। যতটুকু বনাঞ্চল টিকে ছিল সেগুলো বিলীন হয়ে গেল। সেই সমস্ত জমি অধিগ্রহণ করে রাস্তাঘাট, ব্রিজ, রেলওয়ে এইসব বানানো শুরু হলো। ইসা কালারি নামের একজন প্রাক্তন মন্ত্রী স্বীকার করেছেন যে 1980 থেকেই, অর্থাৎ ইসলামিক রিপাবলিক শুরুর প্রথম থেকেই জলের মতো একটা প্রাকৃতিক সম্পদকে নিয়ে ইরান ছিনিমিনি খেলেছে। লেক উর্মিয়া শুকিয়ে যাওয়ার কথা তো বলেছি। 2021-এর একটা স্টাডি বলছে যে 2002 থেকে 2015 এই 13 বছরে 74 কিউবিক কিলোমিটার ভূগর্ভস্থ জল পার্মানেন্টলি সরে গেছে। এটা জাস্ট আত্মহত্যা। যেই জাতি বিজ্ঞানকে প্রাধান্য দেয় না সেই জাতি প্রকৃতিকেও গুরুত্ব দেয় না। আজ এমন অবস্থা ওখানে যে মাঝে মাঝেই লবণাক্ত ধুলার ঝড় শুরু হয়ে যায় এবং কৃষি এবং মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ে। ইরানের 31,000 ভিলেজ এখন বাসের অযোগ্য হয়ে গেছে। ভেবে দেখুন, 31,000 ভিলেজ। চাষের জমি মরে যেতে, লেকগুলো শুকিয়ে যেতে, চাষিরা, মৎস্য ব্যবসায়ীরা জীবিকার জন্য আস্তে আস্তে তেহরান সহ বিভিন্ন শহরগুলোতে ভিড় জমাতে শুরু করেছে। এমনি জনসংখ্যার চাপ রয়েছে পুরো ইরানে। 1925 সালে ইরানের জনসংখ্যা ছিল 1 কোটি, এখন সেই সংখ্যা প্রায় 9 কোটি। শুধু তেহরান শহরেই এখন প্রায় 1 কোটি মানুষ বাস করে। অর্থাৎ আজকে তেহরান শহরের জনসংখ্যা প্রায় 1 শতাব্দী আগে পুরো দেশের জনসংখ্যার সমান হয়ে গেছে। আমাদের ভারতেও এই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু গত 100 বছরে এই জনসংখ্যা 4.5 গুণ বৃদ্ধি পেয়েছে ভারতে। সেখানে ইরানের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় 9 গুণ। এই যে লাগাম ছাড়া জনসংখ্যা বৃদ্ধি ইরানে, তার কি কারণ সেটা বলে দিতে হবে না।
অপরদিকে অন্য জায়গা থেকে জনস্রোত এসে জড়ো হতে লাগলো শহর অঞ্চলে। জনসংখ্যা বৃদ্ধির চাপ এসে পড়ে সব ক্ষেত্রে, এগ্রিকালচার থেকে পাওয়ার জেনারেশন সব কিছুতেই। আর এগুলোতে দরকার জল। আরও ভূগর্ভস্থ জলকে টেনে বের করা ছাড়া আর কোনো উপায় নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার না করার জন্য প্রচুর জল নষ্ট হয়। একই কারণে 13% বিদ্যুৎও নষ্ট হয়, কারণ ইরানের রিভলিউশনের পর আমেরিকার ইঞ্জিনিয়াররা ইরান ছেড়ে চলে গেছিল। প্রযুক্তির দুনিয়া এগিয়ে গেল, ইরান এখনও সেই আমেরিকানদের ফেলে যাওয়া প্রযুক্তি ব্যবহার করে চলেছে। 2024 সালের মধ্যে দেশটি প্রায় 14,000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতিতে পড়ে। এখন এমন অবস্থা যে ইরানের একটা প্রদেশ আরেকটা প্রদেশের সঙ্গে রেষারেষি মারামারি করছে জলের জন্য, বিদ্যুতের জন্য। ভাবুন, পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেলের ভাণ্ডারের দেশ আজ সব দিক থেকে শুকিয়ে মরছে। শুধু পুরনো প্রযুক্তি ব্যবহারই নয়, রেন ওয়াটার হারভেস্টিংয়ের মতো প্রাকৃতিক প্রথাগুলোকেও ইরান ব্যবহার করেনি। ভারত যেটা খুব গুরুত্ব দিয়ে করে চলেছে গত অনেক দশক ধরে, সবসময় ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল বলা জাতি আজ অস্তিত্বের সংকটে। এর উপরে আছে ক্রিপ্টোকারেন্সি মাইনিং। ভেবে দেখেছেন যে এত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান কি করে টিকে আছে? এর পেছনে আছে ক্রিপ্টোকারেন্সি। 2019 সালে ইরান ক্রিপ্টোকারেন্সি মাইনিং বৈধ করে। বিশাল বিশাল মাইনিং ফার্ম তৈরি হয় ইরানে, যা বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয়। এক সময় ইরান বিশ্বের প্রায় 4.5% বিটকয়েন উৎপাদন করছিল। এই খাতে এত বিদ্যুৎ খরচ হচ্ছিল যে দেশের বিদ্যুৎ ঘাটতির 20%-এর কারণ তৈরি হয় এই বিটকয়েন তৈরি করা। শুধু তাই নয়, শুনলে চমকে যাবেন যে ক্রিপ্টোকারেন্সির জন্য যে বড় বড় কম্পিউটারগুলো ব্যবহার হয় সেগুলোকে সাধারণ টেম্পারেচারে রাখতে বিশাল পরিমাণ জলের দরকার পড়ে। একটা বিটকয়েন লেনদেনে 16,000 লিটার জল খরচ হতে পারে, যা একটা বাড়ির উঠোনের সুইমিং পুল পূরণ করার জন্য যথেষ্ট। যেই জল ওদের দেশের লোক পাচ্ছে না, সেই জল ব্যবহার করে ইরান আজ ক্রিপ্টোকারেন্সি বানাচ্ছে। প্রশ্ন হলো, ইরান কি এর থেকে বেরিয়ে আসতে পারবে? আজ এই সংকট এতটাই মারাত্মক চেহারা নিয়েছে যে তার থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব বলা যেতে পারে। দেশের জনগণ এর বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দেয় মাঝে মাঝেই, কিন্তু ইরানের বুকে বাকি সব ক্ষোভগুলো যেরকম কঠোর হাতে দমন করা হয়, এই ক্ষোভগুলো তেমনিভাবে দমন করা হয়। IRGCর উপরেই সরকার টিকে আছে, তাই তাদের দুর্নীতি আকাশ ছোঁয়া হলেও তার দিক থেকে চোখ ঘুরিয়ে রাখতে হয়। তার ফলে সহস্রাব্দ পুরনো সভ্যতা আজ নিজের দোষে ধ্বংস হওয়ার পথে। শুধু সময়ের অপেক্ষা। প্রকৃতির গ্রাস একদিন ইরানকে মুছে দেবে এই মানচিত্র থেকেই। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। চারদিকে ঘটে যাওয়া নানা ঘটনা এবং তাদের পেছনের ইতিহাস নিয়ে আমাদের যেই প্রতিবেদনগুলো, সেগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।